মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল জাতীয় সংসদে উষ্ণ অভ্যর্থনা, প্রাতিষ্ঠানিক রূপে গণতন্ত্র, সন্ধ্যায় বঙ্গভবনের শপথ অনুষ্ঠান। কলকাতায় আগুনে নিহত 7 বাংলাদেশের মধ্যে 5 জনের মরদেহ হস্তান্তর আজ। প্রশাসনের যৌথ অভিযানে 8টি হোটেল সিলগালা। ভারতের মাটিতে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। বিদ্যুতের চাপ সামলাতে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণের পথে সরকার। বাধ্যতামূলক হচ্ছে সৌর বিদ্যুতের চার্জিং। অবকাঠামো তৈরিতে চ্যালেঞ্জ দেখছেন বিশেষজ্ঞরা। গাজীপুরে ফুটপাথ পেরিয়ে মহাসড়কেও দখলের থাবা। 2-3 লাখেও বিক্রি হচ্ছে দোকান। ইজারার আড়ালে চাঁদা আদায়ের অভিযোগ। রাস্তা সংকুচিত হয়ে চলাচলে দুর্ভোগ। এবং অর্থনীতিকে অস্ত্র বানিয়ে ইরানের শাসন ব্যবস্থা ধসিয়ে দেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। আইআরজিসি ঘনিষ্ঠতার অভিযোগে হিজবুল্লাহর উপর মার্কিন নিষেধাজ্ঞা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন অভিভাবক পেল বাংলাদেশ। 2255 ভোট পেয়ে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফল ঘোষণার পর তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলে মন্তব্য করেন সরকারি দলের এমপিরা। মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। সংসদ সদস্যদের অভিবাদনে মুখরিত সংসদের অধিবেশন কক্ষ। বেসরকারি ফলাফল ঘোষণায় দেশের 23তম অভিভাবক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন। 24 জুলাইয়ে ঐতিহাসিক ক্ষমতার পট পরিবর্তনের পরে নতুন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন। 3.5 দশক পরে ইতিহাসের সাক্ষী হওয়া ত্রয়োদশ সংসদে দুপুর 2টায় শুরু হয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধী দলের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ। প্রথমেই ভোট দেন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র মন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ অন্যান্য সংসদ সদস্যরা ভোট দেন। 3 ঘন্টার ভোট গ্রহণ শেষ হয় বিকেল 5টায়। 20 মিনিট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সিইসি। ব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা 343টি, অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা 6টি। ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দলীয় প্রার্থীর বাইরে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। ফলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই নির্বাচিত হলেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। ভোট শেষে সরকার দলীয় সংসদ সদস্যরা জানান, গণতন্ত্রের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। অতীতে দলকে সুসংহত রাখার অভিজ্ঞতা থেকে নতুন রাষ্ট্রপতি এবার দেশকে এগিয়ে নেবেন বলেও প্রত্যাশা তাদের। আগামী একজন রাজনীতিবিদকে আমরা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে পেরেছি, এটাই কিন্তু আমার একদিকে গণতান্ত্রিক একটা রাষ্ট্রের যে কর্মকাণ্ড, একটা সংসদের কর্মকাণ্ড, সেটা প্রতিফলিত হয়েছে। যদি সত্যর দ্বারা বিদ্যমান অবস্থায় মেনে নিয়ে বিরোধী দল সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে, তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যে সদস্যরূপে তারা শপথ নিয়েছেন, সেটা সাংবিধানিকভাবে টিকে না, এই স্বীকৃতি তারাই দিলেন। এই নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকাটা আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া, গণতান্ত্রিক সংস্কৃতিকে বেগবান করবে, শক্তিশালী করবে এবং জুলাই যোদ্ধাদের যে আত্মত্যাগ, তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা লাভ করবে আজকের এই নির্বাচনী সংস্কৃতির মধ্য দিয়ে। এদিকে আনুষ্ঠানিকতা শেষে সরকার দলীয় চিফ হুইপ জানান, এবারের রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র আরও সুসংহত হলো। আমরা যৌথভাবে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি, আজকেও যৌথভাবে সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং দেশের উন্নয়নের জন্য অত্যন্ত অভূতপূর্ব এবং গুরুত্বপূর্ণ।
শুক্রবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের সুস্থ চর্চা এবং প্রাতিষ্ঠানিক রূপায়ণে রাষ্ট্রপতি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রের অভিভাবক নির্বাচিত হওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে বহু প্রার্থীভিত্তিক এবং ভোটের এই নির্বাচন তাই গণতন্ত্রকে আরও অর্থবহ ও অংশগ্রহণমূলক করে তুলবে। সংসদে ভোটার আইন প্রণেতাদের পাশাপাশি এমন প্রত্যাশা সব মহলে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ভারতের মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গ প্রশাসন। পৌরসভা, ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পারা 8টি মাঝারি মানের আবাসিক হোটেল বন্ধ করে দেয়। অন্যদিকে প্রয়োজনীয় লাইসেন্স ও নথিপত্র ছাড়া হোটেল ব্যবসার ক্ষেত্রে কোনো ছাড় নয় বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। মার্কো স্ট্রিটের এই ভবনটিতে রয়েছে ছোট বড় ও মাঝারি মানের প্রায় 10টি আবাসিক হোটেল। বৃহস্পতিবার দুপুরের পর কলকাতা পৌরসভা, দমকল বিভাগ ও পুলিশের একটি যৌথ তদন্তকারী দল এখানে অভিযান চালায়। অভিযানের সময় তদন্তকারীদের চোখে একাধিক গুরুতর অসঙ্গতি ধরা পড়ে। এই ভবনের 8টি আবাসিক হোটেলকে শুক্রবার বন্ধ করার নির্দেশ দিয়ে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। যদিও স্থানীয় ব্যবসায়ী নেতারা বলছেন, মির্জা গালিব স্ট্রিটের দুর্ঘটনার পর তারাও এখন অনেকটা বেশি সতর্ক। সরকার যদি সবাইকে সহযোগ করেন, একটু গাইডলাইন দিন, क्या भाई तो এরকম করো, আর একটু সময় দিবে, তাহলে সব লোক করবে। যে না করবে ওকে প্লান্টি করেন, ওকে যে কানুনি উচিত আছে ও করেন। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কো স্ট্রিটের একটি ব্যাংকুয়েট হলে পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট থানার শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের জরুরি বৈঠক হয়। বৈঠকে পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিয়ে ব্যবসা করতে হলে অগ্নি নিরাপত্তা সহ সমস্ত বিধি মেনে চলতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। তবে হোটেল বন্ধ না করে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি ও জমা দেওয়ার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের সহযোগিতা চান ব্যবসায়ী নেতারা। পার্ক স্ট্রিট থানা আমাদের এটা অ্যাওয়ারনেস করলো যে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনা যে কেন হলো, কি কারণে, তার জন্য যেহেতু এর উপরে একটা অ্যাকশন হতে পারে, সেই জন্য সব হোটেলওয়ালাকে বললো যে আপনাদের যে পেপার আছে এইগুলো ঠিক করো, ফায়ার থেকে নিয়ে লাইসেন্স, ট্রেড লাইসেন্স। 19 আগস্ট কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যু হয়। এদিকে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 5 জন বাংলাদেশি নাগরিকের মরদেহ শুক্রবার বাংলাদেশে নেওয়া হবে। বৃহস্পতিবার সাংবাদিক দেবাশিস দত্ত এবং তার পরিবারের 4 সদস্যের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত হয়েছে সাতক্ষীরার বাসিন্দা SM আলিমুজ্জামানেরও। 23 নম্বর মার্কো স্ট্রিটের এই বহুতলে অসংখ্য ছোট বড় আবাসিক হোটেল ছিল এবং তাদের মধ্যে অন্ততপক্ষে 8টি আবাসিক হোটেলকে ঠিক এভাবেই কলকাতা পৌরসভার পক্ষ থেকে সিলগালা করে দেওয়া হলো এবং সংশ্লিষ্ট আধিকারিকরা বললেন যে নিয়ম না মেনেই এই আবাসিক হোটেলগুলো এখানে ব্যবসা চালিয়ে আসছিল। কলকাতার মার্কো স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। 24-এর অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক চলছে খুঁড়িয়ে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা, এমনকি ক্রীড়াঙ্গন পর্যন্ত টানতে হচ্ছে দ্বিপাক্ষিক বৈরী সম্পর্কের রেশ। তুচ্ছ কারণে ভারতের মাটিতে বাংলাদেশে হেনস্থার খবর আসছে হরহামেশাই। এই অবস্থায় ভারতের মাটি বাংলাদেশিদের জন্য কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। দেশটিতে যাওয়া ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুতই পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। 24-এর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপর থেকেই অনেকটা শীতল ভারত বাংলাদেশ সম্পর্ক। তাৎক্ষণিকভাবে পর্যটন ভিসা বন্ধ করে ভারত, যা চালু হয় লম্বা সময় পর। যদিও এখনো চালু হয়নি রেল যোগাযোগ। বারবার অনুরোধের পরও সাড়া আসেনি প্রতিবেশী দেশের তরফ থেকে।
একই বছর ডিসেম্বরে হামলা হয় ত্রিপুরায় বাংলাদেশের উপ হাইকমিশনে। দেশটির কিছু কিছু রাজনৈতিক নেতার উস্কানিমূলক বক্তব্যে উত্তেজনা ছড়ায় সীমান্তবর্তী এলাকাগুলোতেও। গেল বছর ত্রিপুরা ও শিলিগুড়ির হোটেল মালিক সমিতি বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে ভারতের বিভিন্ন এলাকায় বাংলাদেশি হেনস্থার খবর আসে। বৈরী সম্পর্কের প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনেও, বিদ্বেষ গড়ায় খেলার মাঠেও। নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠিত IPL-এ অংশ নিতে পারেননি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। এমন পরিস্থিতির মধ্যেই বুধবার কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুনে পুড়ে মারা যান চিকিৎসা নিতে যাওয়া 7 বাংলাদেশি। আবারও প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। বিশ্লেষকরা বলছেন, ভারতে অবস্থানের জন্য নিরাপত্তার কথা বিবেচনা করতে হবে বাংলাদেশিদের। দায়িত্ব এড়াতে পারে না প্রতিবেশী দেশটিও। বাংলাদেশের সাথে একটা অশুভ সমীকরণ মনে মনে ছিল, তো হচ্ছে আমাদের হাসিনার দেশের লোক। তো যখন হাসিনা পড়ে গেছে তখন কিন্তু এখন বাংলাদেশ কিন্তু মানুষজনও কিন্তু একটু অন্যভাবে দেখছে। বাংলাদেশিদের জন্য এটা নিরাপদ কিনা বা নিরাপত্তা কমে গেছে কিনা, অবশ্যই নিরাপত্তা কমেছে। বাংলাদেশি সন্দেহে অনেককে ধরা, বাংলাদেশি সন্দেহে অনেককে পুশিন করা, এগুলো তো আমরা দেখছি। তাহলে কি আপনি বাংলাদেশি শব্দটাকেই আপনি অন্যভাবে দেখছেন? শুধু তাই নয়, ভারতীয় গণমাধ্যমে দেদারসে চলে বাংলাদেশ বিরোধী প্রচারণা, যার প্রভাব জনগণের উপর পড়ছে বলে মত বিশেষজ্ঞদের। ইন্টারিম গভর্নমেন্টের সময় যে ইন্ডিয়ান নিউজ পেপারগুলো ভয়ানক রকমের হোস্টাইল জার্নালিজম করেছেন, ভয়ঙ্কর রকমের যে আপনি প্রোপাগান্ডা চালাচ্ছেন, সেটার অংশ তো ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ার জনগণ তো এটা খাচ্ছে। তো তখন তাদেরও এক ধরনের পারসেপশন তৈরি হয় বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশিদেরকে নিয়ে। হ্যাঁ, এবং তখন দেখা যায় যে ঘৃণার চাষাবাদটা ওইখান থেকেই শুরু হয়। আপনাকে বুঝে ফেলে আপনি বাংলাদেশি, এবং আপনি যদি এখন মহারাষ্ট্রে থাকেন, গুজরাটে থাকেন, হতে পারেন আরও সম্ভাবনা বেশি। আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে থাকেন, হয়তো সম্ভাবনা একটু কম। বিজেপির যেগুলো স্ট্রং হোল্ড, সেখানে বাংলাদেশের অবস্থা খারাপ হবে, এটা স্বাভাবিক না? আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত সহ বাংলাদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নিরাপত্তা নিশ্চিতে দুদেশকে উদ্যোগী হওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে গ্যাস সংকটের খবর জানাতে নগরীর কদমতলী ফিলিং স্টেশনে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, যে আজকে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে। আমরা এখানকার যারা দায়িত্ব পালন করছে সেসব কর্মচারীদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে গতকাল সকাল 7টা থেকে কিন্তু গ্যাস সংকটের কারণে তাদের ফিলিং স্টেশনটা বন্ধ করতে বাধ্য হয়েছে এবং সারাদিন এই পরিস্থিতি ছিল এবং দীর্ঘ লাইন আমরা কিন্তু এই যে কদমতলী থেকে ছাড়িয়ে সিআরবি সহ ঘুরে বিশাল লাইন কিন্তু আমরা দেখেছি। আর সেই পরিস্থিতিটা গতকাল সন্ধ্যা 7টা থেকে বলছেন যে তারা গ্যাস পেতে শুরু করেছে এবং তখন থেকে গ্যাস দেয়া তারা শুরু করেছে এবং আজকে বলছেন যে গ্যাসের সরবরাহ সেটার চাপটা অন্যান্য দিনের চেয়ে অনেকটুকু ভালো এবং সে কারণে আসলে আজকে একদম ভোর থেকে তারা যানবাহনগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিকভাবে করতে পারছে। এবং আপনারা জানেন যে গত সপ্তাহে গ্যাসের যে সংকট ছিল সেটা কিছুটা কাটিয়ে ওঠার পর গত বুধবার থেকে এই সংকট আবারও প্রকট হয়ে দেখা দিয়েছে এবং বুধবারে কিছুটা যানবাহন গ্যাস পেলেও দেখা গেছে যে বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু নগরীর যেই ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলো অধিকাংশ কিন্তু বন্ধ আমরা দেখেছি এবং সেই পরিস্থিতি রাত পর্যন্ত ছিল এবং রাত 7টার পরে গিয়ে কিছু কিছু ফিলিং স্টেশনগুলো গ্যাস সরবরাহ শুরু করেছে এবং আজকে গতকালের চেয়ে কিছুটা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে এখানকার ফিলিং স্টেশনে যারা কর্মচারী এবং যারা যানবাহন চালক তারা বলছেন। এবং একই পরিস্থিতি আমরা দেখেছি যে কলকারখানাগুলো রয়েছে, বিশেষ করে গার্মেন্ট শিল্প, সেখানেও কিন্তু আসলে একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে এই গ্যাস সংকটের কারণে এবং যারা চালক আছে তারা বলছেন যে গ্যাস সংকটের কারণে তারা কিন্তু আসলে দেখা গেছে যেগুলো ভাড়া চালিত যানবাহন সেগুলো বের করতে পারছে না, কিন্তু ঠিকই মালিককে তাদের যে পাওনা সেটা তাদের বুঝিয়ে দিতে হচ্ছে এবং নিজেদের যে দৈনন্দিন খরচ সেগুলো তুলতেও তাদের আসলে হিমশিম খেতে হচ্ছে এবং যেগুলো ব্যক্তিগত গাড়ি দেখা গেছে যে গণপরিবহন কম থাকার কারণে ব্যক্তিগত গাড়িতেও গ্যাস না থাকার কারণে এবং বিশেষ করে যারা কর্মজীবী এবং স্কুল কলেজে যারা
রয়েছে তারা কিন্তু আসলে চরম ভোগান্তি পড়তে হচ্ছে এবং একই পরিস্থিতি বাসাবাড়িতেও দেখা গেছে গ্যাস সংকটের কারণে রান্নাবান্না নিয়েও কিন্তু আসলে যারা গৃহিণীরা আছো তারাও আসলে দুশ্চিন্তায় রয়েছে। তবে আজকে পরিস্থিতিটা কিছুটা উন্নতি এবং গ্যাস কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে পাচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলাম। জ্বালানি সংকট, বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি আর জাতীয় গ্রিডে বাড়তি চাপ, তিন দিকের চাপ সামলাতে এবার ব্যাটারি চালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণের পথে হাঁটছে সরকার। সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি সব যানবাহনের ব্যাটারি চার্জে গ্রিডের বিদ্যুৎ ব্যবহার কমাতে নেওয়া হয়েছে সৌর বিদ্যুতের পরিকল্পনা। নিবন্ধন ও নবায়নের শর্ত হিসেবে সৌর বিদ্যুৎ দিয়ে চার্জিং বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। কিন্তু 60 লাখের বেশি ব্যাটারি চালিত রিকশার জন্য এই সৌর অবকাঠামো তৈরিকে চ্যালেঞ্জিং বলছেন বিশেষজ্ঞরা। রাইদুল ইসলাম শুভর রিপোর্ট। একসময় শুধু রাজধানীর অলিগলিতে মিলত ব্যাটারি চালিত অটোরিকশা, কিন্তু এখন সেই বাহনটি উঠে এসেছে প্রধান সড়কে। দ্রুতগতির এই 3 চাকার বাহনটি অন্যান্য যানবাহনের সঙ্গে তাল মেলাতে গিয়ে প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছেন অন্যান্য যানবাহনের চালক ও পথচারীরা। দেশে যখন বিদ্যুতের সংকট ও লোডশেডিং চলছে, তখন বছরে প্রায় 20,000 কোটি টাকার বেশি বিদ্যুৎ খরচ হচ্ছে প্রায় 60 লাখ ব্যাটারি চালিত অটোরিকশার পেছনে। প্রতিদিন এই খাতে প্রায় 55 কোটি টাকার বিদ্যুৎ ব্যয় হচ্ছে, যার বড় অংশই আসছে অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে। রাস্তার ফুটপাতের উপরেই কিন্তু এইভাবেই অবৈধভাবে যে লাইনগুলো নেওয়া হয়েছে, সেখানে কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশাগুলো চার্জ দেওয়া হচ্ছে। সরকার প্রায় 40,000 কোটি টাকার মতো বিনিয়োগ করছে জ্বালানি সংকট কাটিয়ে ওঠার জন্য। সেখানে সরকারকে ফাঁকি দিয়ে কিন্তু অবৈধভাবে এভাবেই চার্জ দিচ্ছে সেই ব্যাটারি চালিত রিকশাগুলো। গবেষণা অনুযায়ী প্রতিটি অটোরিকশা দিনে 8 থেকে 9 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে, যা জাতীয় গ্রিডের প্রতিদিনের 800 থেকে 850 মেগাওয়াট বিদ্যুতের সমান। এটি দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত 5%। কেবল ঢাকাতেই 48,136টি অবৈধ চার্জিং পয়েন্ট ও 992টি গ্যারেজ রয়েছে, যেখানে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের ফলে সরকারের বছরে 5,000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। এরা মনে করেন যে অনেক আগে থেকেই রাস্তা দখল করে রেখেছে। গাড়ি চার্জ দিতে হলে 7,000। আপনার কি এখানে মিটার কয়টা আছে? আমার একটা মিটার আছে। জ্বালানি সংকট ও গ্রিডের উপর চাপ কমাতে সরকার এবার অটোরিকশাকে নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। সৌর বিদ্যুতে যাওয়ার পরিকল্পনায়ও চ্যালেঞ্জ দেখছেন বিশেষজ্ঞরা। বিশাল সংখ্যক রিকশার জন্য প্রয়োজন হবে সোলার চার্জিং স্টেশন, সোলার স্টোরেজ ব্যবস্থা, নিরাপদ চার্জার, মিটার ভিত্তিক হিসাব এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ। সোলার চার্জিং স্টেশন তো আর এককভাবে চালাতে গেলে তো এই খাতে এদেরকে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করে এই খাতকে সচল রাখা কঠিন হবে, যে কারণে হাইব্রিড মোডেই যেতে হবে যতক্ষণ পর্যন্ত স্টোরেজ সিস্টেম চালু না হচ্ছে। চার্জিং ভেহিকেলস নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছে, এটা সমাধান করা সরকারের আয়ত্তের মধ্যেই আছে। সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি জ্বালানি সংকটের দ্রুত সমাধান চান সাধারণ মানুষও। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে ডজনে 10 টাকা বেড়েছে ডিমের দাম। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার দাম অপরিবর্তিত থাকলেও কমেছে 20 থেকে 30 টাকা। কমেছে সোনালী ও লেয়ার মুরগির দাম। তবে স্থিতিশীল সবজির দর। বাজার পরিস্থিতির সবশেষ জানাতে রাজধানীর কারণ বাজারে আছেন সহকর্মী শিমুল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। শিমুল, শুক্রবার সকালে রাজধানীর সবজির বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজির দামই স্থিতিশীল রয়েছে। আর পটল থেকে শুরু করে প্রায় কয়েক রকমের সবজি রয়েছে 50-এর ঘরেই। তবে কিছু কিছু সবজির দাম বেশি, যেরকম বেগুনের কেজি এখনও 100-র কোটায় রয়েছে। লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 60 থেকে 80 টাকা এবং ভেন্ডি বিক্রি হচ্ছে 50 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 টাকা, করলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। তাছাড়া যদি মুরগির বাজারে খবর বলি, মুরগির দাম, পোলট্রি মুরগির দাম উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে কেজিতে 190 টাকা এবং লেয়ার মুরগি এবং সোনালী মুরগির দাম কিন্তু একটু কমে এসেছে। কেজিতে 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 340 থেকে 360 টাকা। তাছাড়া মাছের বাজারের কথা যদি বলি, প্রতি কেজি মাছের দামই কিন্তু 10 থেকে 20 টাকা করে বেড়েছে।
রুই মাছ বিক্রি হচ্ছে 340 থেকে 360 টাকা, কাতলা মাছ বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকা কেজিতে। তাছাড়া তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে এবং পাঙ্গাস মাছও বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন সবজি যদি আবহাওয়া স্বাভাবিক থাকে তবে সবজির দাম আরও কমে আসতে পারে। তবে মুরগি বিক্রেতারা বলছে যে বৈরী আবহাওয়া এবং তেল এবং গ্যাসের দাম বৃদ্ধি হয়, তাছাড়া পোলট্রি মুরগির খাবারের দামও বেড়ে যাওয়ায় মুরগি এবং ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। আর সবজি বাজারের বিক্রেতারা বলছে যে আবহাওয়া স্বাভাবিক রয়েছে, আর এরকম আবহাওয়া যদি আরও স্বাভাবিক থাকে, বৈরী আবহাওয়ার সৃষ্টি না হয়, তবে সবজি বাজার দাম আরও নিচে নেমে আসতে পারে। তবে কিছুদিন আগে যেহেতু বন্যা পরিস্থিতি ছিল, সেহেতু মাছের দাম একটু বেশি দেখা যাচ্ছে। মাছ বিক্রেতারা বলছে যে যদি আবহাওয়া স্বাভাবিক হয়, মাছের উৎপাদন বাড়ে, তবে মাছের দাম কিছুটা আরও কমে আসতে পারে। তবে কাঁচা মরিচের দামও স্বাভাবিক রয়েছে বলেই বিক্রেতারা বলছেন। তো এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজার থেকে। 2 থেকে 3 লাখ টাকায় বিক্রি হচ্ছে মহাসড়ক, টাকা দিলে মিলছে ফুটপাথও, এমন চিত্র গাজীপুরে। স্থানীয়রা বলছেন মহাসড়কের পাশে বাজার ইজারা দিয়ে চাঁদাবাজির লাইসেন্স দিয়েছে কর্তৃপক্ষ, আর দফায় দফায় আলটিমেটাম দিয়েও সড়ক দখলমুক্ত রাখতে ব্যর্থ সড়ক ও জনপথ অধিদপ্তর। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। ফুটপাত পার হয়ে দখলের থাবা এখন মহাসড়কে। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাগের বাজার এলাকায় যান চলাচল বন্ধ করে চলছে সড়ক বেচাকেনা। এই বাজারে দোকান দিতে হলে এককালীন গুনতে হয় 2 থেকে 3 লাখ টাকা, আর মাসিক ভাড়া 30 থেকে 50 হাজার টাকা। পজিশন যত ভালো, দাম তার তত বেশি। অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেট, ইজারাদার আর অসাধু চক্রের ছত্রছায়ায় চলছে এই রমরমা বাণিজ্য। 2 লাখ, এটা কি সিকিউরিটি নাকি ডিসি অফিসে কত প্রতিবাদ করলাম, কত রিপোর্ট করলাম, ডিসি কোনো কাজ করে? মহাসড়ক ধরে একটু সামনে গেলেই এমসি বাজার। এখানকার নিয়ম, এককালীন নয়, দোকান নিতে ফেরত না দেওয়ার শর্তে ইজারাদারদের দিতে হবে 20 থেকে 50 হাজার টাকা। এগুলো আমরা আবার পাবো না, কোনো ব্যাগ নাই। মাসে 10-12 হাজার টাকা যায়, ডেলি মনে করেন মানে এক্সট্রা টাকা দেওয়া লাগে 150 টাকা করে। শুধু পজিশন বিক্রি নয়, ইজারার নামে মহাসড়ক থেকে প্রতিদিন তোলা হচ্ছে লাখ লাখ টাকার চাঁদা। শিল্পাঞ্চল গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের প্রতিটি বাজারের চিত্র একই। সাইড থেকে কত সময় গাড়ি বাজায় দেয়, অ্যাক্সিডেন্ট ঘটে। প্রশাসনের নাকের ডগায় এত কিছু ঘটলেও যেন কিছুই করার নেই কর্তৃপক্ষের। দফায় দফায় শুধুমাত্র আলটিমেটাম দিয়েই দায় সেরেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে এসে এর আগেও হামলার শিকার হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা। নিরাপত্তা ঝুঁকি থাকায় অনেকটা নির্বিকার সংস্থাটি, সেই সঙ্গে আছে জনবল সংকটও। দায়িত্ব পালন করতে গিয়ে যখন নিজেরা ভিকটিম হই, আমি বা আমাদের লোকজন যখন মানমুখী পরিস্থিতির শিকার হয়, তখন আমরা পরবর্তী একই ধরনের কার্যক্রমে যাওয়ার জন্য কিছুটা হলেও শঙ্কিত থাকি। মহাসড়কের পাশে বাজার ইজারা দিয়ে চাঁদাবাজির লাইসেন্স দিয়েছে কর্তৃপক্ষ, এমন অভিযোগ স্থানীয়দের। যদিও জেলা প্রশাসকের দাবি, রাজস্ব আদায়ের লক্ষ্যে বাজার ইজারা দিলেও মহাসড়ক দখলের অধিকার দেয়া হয়নি। এই অসাধুতা, এই অনিয়ম করে কেউ যদি ভাড়া দেয়, ভাড়া নেই, উভয় অপরাধী। আমরা বাগের বাজার এবং মাওনা বাজার যে কোনো দিন উচ্ছেদ করব। গাজীপুরের সকল বাজার ইজারা দিয়ে প্রতি বছর প্রায় 50 কোটি টাকা রাজস্ব আদায় করে কর্তৃপক্ষ। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। অর্থনীতিকে অস্ত্র বানিয়ে ইরানকে কোণঠাসা করছে যুক্তরাষ্ট্র। ইরানের পর এবার আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে হিজবুল্লাহর উপরও নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। তেহরানের অর্থনীতি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ইরানের পাশে থাকা দেশগুলোকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে দেশটি। তবে ট্রাম্পের নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে দৃষ্টি সরানোর কৌশল বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের তীব্রতা সাময়িক কমলেও থামেনি দুই দেশের মধ্যকার উত্তেজনা। সামরিক অভিযানের বদলে এবার অর্থনৈতিক চাপ বাড়িয়ে তেহরানকে কোণঠাসা করতে চাইছে ওয়াশিংটন। তাই ইরানের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার একদিন পর মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের অর্থনীতি চূর্ণ করে শাসন ব্যবস্থা ধসিয়ে দেবে যুক্তরাষ্ট্র। মিত্রদের পাশে থাকার আহ্বান জানিয়ে তেহরানের সঙ্গে আর্থিক লেনদেন, তেল কেনা বেচা ও ব্যবসা চালিয়ে গেলে সংশ্লিষ্ট দেশ ও প্রতিষ্ঠানকেও কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে ওয়াশিংটনের এমন হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে মানুষের দৃষ্টি সরানোর কৌশল বলে মন্তব্য করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই হুমকিকে অবৈধ ও অমানবিক আখ্যা দিয়ে বলেছে অতীতে এমন নীতি ব্যর্থ হয়েছে। একই সঙ্গে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলে আসলে সম্মানজনকভাবে অঞ্চলটি থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইরান উত্তেজনায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়েও কাটছে না অনিশ্চয়তা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে ইরানের বন্দরমুখী বা বন্দর থেকে আসা অর্ধশতাধিক বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলে দেওয়ার পাশাপাশি কয়েকটি জাহাজ অচল করা ও তল্লাশি চালানো হয়েছে। এমন পরিস্থিতিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছে ওমান, জাপান ও কাতার। হরমুজ সংকটের সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। নতুন নিষেধাজ্ঞার হুমকির পর টানা পঞ্চম দিনের মতো বেড়েছে তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম 2.4% বেড়ে ব্যারেল প্রতি $93.82 পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের WTI এর দাম বেড়ে দাঁড়ায় $88.16। নাসরিন রুমি, সময় সংবাদ। সুরক্ষা বলয় ডেটল, সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। দেখছেন সময় সংবাদ। অস্ট্রেলিয়া প্রথম টেস্ট হারলেও কঠোরভাবে ফিরতে সক্ষম। ম্যাকাইতে জয় পেতে হলে ডারউইনের মতো বা তার চেয়েও ভালো পারফর্ম করতে হবে, এমনটাই জানিয়েছেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। ডারউইনের জয়কে কোচিং ক্যারিয়ারের সেরা জয়ও বলে মন্তব্য করেছেন তিনি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে সেরা প্রস্তুতি নিচ্ছে দল। পেসারদের উপর আস্থা এই ক্যারিবিয়ানের। ম্যাকাইয়ে প্রথমবার গোটা দল অনুশীলন করলেও হালকা অসুস্থতার কারণে ব্যাটিং করেননি তানজিদ তামিম। আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। প্রথমবারের মতো গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় পা রাখল বাংলাদেশ দল। হোটেল থেকে মাঠে পৌঁছেই ক্রিকেটাররা ছুটে গিয়েছেন উইকেটটা দেখতে। টেস্ট ক্রিকেটে একেবারে নতুন একটি উইকেট এবং যেখানে ইতিহাস রচনা করতে যাচ্ছে বাংলাদেশ, এই উইকেটের অভিষেকের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ দল। পুরো দমে অনুশীলন করেছে বাংলাদেশ দল। মূল মাঠে মূলত শুরুটা করেন যে রানিং দিয়ে, তারপর হালকা স্ট্রেচিং এর যেই কাজগুলো থাকে সেগুলো সেরে এই ম্যাকাইয়ের মূল গ্রাউন্ডের মধ্যে কিন্তু তারা ফিল্ডিং অনুশীলনটা করেছে। লম্বা ক্যাচিং প্র্যাকটিসের সঙ্গে আশিক মজুমদারকে আমরা দেখেছি স্লিপ ক্যাচটা নিয়ে। বাতাসের গতি কোন দিকে রয়েছে তার উল্টো দিকে যে আসলে তারা অনুশীলনটা করেছেন, ক্যাচ প্র্যাকটিসটা করেছেন, কারণ এই মাঠে বাতাসটা প্রচণ্ড এবং সেই বাতাসটা ভোগাতে পারে। সেটা সুবিধা হয়তো বাংলাদেশ নিতেও পারে বোলিংয়ে। ফিল্ডিং সেশনটা শেষ করে ব্যাটিং করেছে মুশফিকুর রহিম, কিছুটা চোট পেয়েছিলেন, তবে সেই চোটটা খুব বেশি বড়সড় কোনো চোট নয়। ডারউইন থেকে ম্যাকাইয়ের যেই কন্ডিশন অনেকটা ভিন্ন কন্ডিশন। এখানে ঠান্ডা আবহাওয়া রয়েছে এবং কি উইকেটের চরিত্রটাও কিছুটা ভিন্ন। এখানে মাঠের উপর ঘাস রয়েছে। পিচ দারুণ, কিছুটা ঘাস আছে, অনেক শক্ত, ভালো টেস্ট উইকেট। প্রতিটি উইকেটই ব্যাটারদের জন্য ভালো। ব্যাপারটা হচ্ছে আপনি ঠিকভাবে ব্যাট করছেন কিনা। টেস্ট 5 দিনে যাবে কিনা আসলে আমি জানি না, সম্ভবত কিউরেটরের সঙ্গে কথা বলে তারপর বলতে পারবো। তাসকিন আহমেদকে দেখেছি ইবাদতকে নিয়ে একেবারে একসঙ্গে বোলিংটা করতে, একেবারে জুটি বেঁধে বোলিং করার যে বিষয়টি মাঠে থাকে সেটা কিন্তু অনুশীলনেও দেখা গেছে। এই উইকেটে পেসারদের গুরুত্ব অনেক বেশি এবং উইকেট নিয়ে আসলে কোচ বলছিলেন যে ভালো অবস্থায় আছে। তিনিও আশাবাদী যে এই ম্যাচে বাংলাদেশ দল ইতিবাচক পারফর্ম করবে। অবশ্যই আমার কোচিং ক্যারিয়ারের সেরা টেস্ট জয়। অন্য ফরম্যাটে কিছু বড় জয় ছিল, তবে টেস্ট ক্রিকেটই সেরা। আমি সব বোলারকে নিয়েই খুশি। প্রত্যেক বোলারই আমাদের পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছে। অস্ট্রেলিয়ার সবাই ভালো ব্যাটার, ফলে যখন এমন জায়গায় তাদেরকে মোকাবেলা করবেন আপনাকে ধারাবাহিক হয়ে তাদেরকে পরীক্ষায় ফেলতে হবে। ফিল সিমন্সের এটা জানা আছে অস্ট্রেলিয়া কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা চাপের মধ্য থেকে ঘুরে দাঁড়াতে পারে। আমি কেবল একটি কথাই বারবার বলে যেতে চাই, অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী হয়ে আমাদের দিকে আসবে। ফলে আমাদেরকে নিজেদের লেভেল ধরে রাখতে হবে অথবা কিছুটা উন্নতি করতে হবে। আমরা যদি 1% উন্নতিও করতে পারি কিছু বিভাগে, তাহলে নিশ্চিত করতে হবে যে আমরা মাঠে তা করে দেখাচ্ছি। তবে আমরা জানি
অস্ট্রেলিয়া তাদের খেলা বদল করে আমাদেরকে চেপে ধরবে। ডারউইন থেকে যে আত্মবিশ্বাসটা বাংলাদেশ নিয়ে এসেছে সেটাকে কাজে লাগাবে নিঃসন্দেহে, এবং ম্যাকাইতে এসে কিন্তু এরই মধ্যে অনুশীলন সেশনটাও সেরে ফেলেছে। পরিকল্পনা প্রস্তুত, এখন বাস্তবায়নের পালা। নিঃসন্দেহে এই মাকাইতে ইতিবাচক কিছুর অপেক্ষায় সবাই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, মাকাই, অস্ট্রেলিয়া। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল জাতীয় সংসদে উষ্ণ অভ্যর্থনা, প্রাতিষ্ঠানিক রূপে গণতন্ত্র, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান। কলকাতায় আগুনে নিহত 7 বাংলাদেশিদের মধ্যে 5 জনের মরদেহ হস্তান্তর আজ। প্রশাসনের যৌথ অভিযানে 8টি হোটেল সিলগালা। ভারতের মাটিতে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এবং বিদ্যুতের চাপ সামলাতে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণের পথে সরকার। বাধ্যতামূলক হচ্ছে সৌর বিদ্যুতে চার্জিং। অবকাঠামো তৈরিতে চ্যালেঞ্জ দেখছেন বিশেষজ্ঞরা। এই ছিল সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ সাবরিনা। এই সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।